সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ পক্ষ থেকে বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আমি নাজমা বেগম, সহকারী অধ্যাপক, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ, ফিনান্স বিভাগ। আজকে তোমাদেরকে আমি যেই বিষয়টা পড়াবো দেখো, সেটাই হলো বিপিএস দ্বিতীয় বর্ষে ফিনান্স তৃতীয় পত্র। ফিনান্স তৃতীয় পত্রে তোমাদেরকে সরকারি অর্থসংস্থান ও কর ব্যবস্থা, এখান থেকে আজকে যে বিষয়গুলো আলোচনা করব: করের সংজ্ঞা, করের লক্ষ্য, করের নীতিমালা, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর এবং প্রত্যক্ষ ও পরোক্ষ করের সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের। দেখো, এরপরে আমরা বলি প্রথমে কর কি, অর্থাৎ করের সংজ্ঞা। করের সংজ্ঞাটা যদি আমরা বলি, দেখো, রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকার জনসাধারণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে কর বলে। করের বিনিময়ে করদাতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা বিশেষ কোনো সুবিধা সরকার কাছ থেকে দাবি করতে পারে না। তাহলে আমরা বললাম যে কি, করের বিনিময় অর্থাৎ রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকার জনসাধারণের নিকট থেকে বাধ্যতামূলক যেই অর্থ আদায় করে তাকে বলা হয় কর। করের বিনিময়ে করদাতা কিন্তু সরকার থেকে সরাসরি কোনো সুবিধা আদায় করতে বা সুবিধা দাবিতে করতে পারে না। তাহলে দেখো, আমরা এই করের কিছু বৈশিষ্ট্য আছে। কখন করের কি বৈশিষ্ট্যগুলো আছে, করের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি তোমাদের। যে সুবিধাগুলো আমরা কর দিলে সরকারের কাছ থেকে পেতে পারি, অথবা সরকার কর্তৃক ধার্যকৃত অন্যান্য প্রাপ্তি হতে পৃথক প্রাপ্তি হিসাবে করের বৈশিষ্ট্য হলো করদাতা ও সরকারি কর্তৃপক্ষের মধ্যে কোনো প্রকার প্রত্যক্ষ সুবিধার অনুপস্থিতি। সুতরাং করের বৈশিষ্ট্য হলো তিনটি। করের বৈশিষ্ট্য আমরা যদি বলি, অধ্যাপক ডাওজিগ বলেন যে কি, সরকার কর্তৃক ধার্যকৃত কোনো প্রাপ্তি হতে পৃথক প্রাপ্তি হিসাবে করের বৈশিষ্ট্য হলো করদাতা ও সরকারি কর্তৃপক্ষের মধ্যে কোনো প্রকার প্রত্যক্ষ সুবিধার অনুপস্থিতি। অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে কর দিবে সরকারকে, সে সরকার থেকে কোনো রকম সুবিধা বা বিশেষ কোনো সুযোগ সে প্রত্যক্ষভাবে দাবি করতে পারবে না। অধ্যাপক ডাওজিগের মতে করের বৈশিষ্ট্য হলো তিনটি, যেমন বাধ্যতামূলক, অর্থাৎ কর বাধ্যতামূলক দেয়, যার উপর কর ধার্য হয় সে কর প্রদান করতে বাধ্য থাকে, কেউ কর প্রদান করতে অস্বীকার করতে পারে না। সুযোগ সুবিধা নাই, অর্থাৎ কর প্রদানের সাথে প্রত্যক্ষ সুবিধার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ করদাতা কর প্রদানের বিনিময়ে সরকারের নিকট হতে কোনো প্রকার সুবিধা আশা করতে পারে না। কর হলো রাজস্বের প্রধান উৎস, অর্থাৎ কর সরকারি রাজস্বের প্রধান উৎস। সরকার মোট রাজস্বের বেশিরভাগই কর হতে সংগ্রহ করে এবং তার দ্বারা রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করে। তো সরকার তার ব্যয় পরিচালনা করার মূল উৎসই হলো এই কর, যেটা সে জনগণ থেকে নিয়ে থাকে। কর ব্যবস্থাপনা, এখন দেখো আমরা বৈশিষ্ট্যগুলো যেগুলো দেখলাম, এরপরে আমরা যদি বলি করের উদ্দেশ্য বা লক্ষ্য কী, কেন সরকারকে কর আদায় করতে হয় বা কর আদায় করে। যেমন হলো রাজস্ব সংগ্রহ। করদার্যের প্রধান উদ্দেশ্য হলো রাজস্ব সংগ্রহ করা। বর্তমান যুগে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য নানা কারণে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। সরকার সেই সকল ব্যবস্থা গ্রহণ করে রাজস্ব সংগ্রহ করে থাকে। কর ব্যবস্থা তার মধ্যে অন্যতম। অর্থাৎ
সরকার তার খরচ অথবা ব্যয় মেটানোর জন্য যেই ব্যবস্থা, তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ উৎস হলো কর, জনগণ থেকে কর। তো অধ্যাপক টেলর যথার্থই বলেছেন, রাজস্ব সংগ্রহ করাই কর ব্যবস্থার প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা বলতে পারি যে করের প্রধান উদ্দেশ্য হলো রাজস্ব সংগ্রহ করা। মোট কথা, রাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থের চাহিদা সরকার নতুন নতুন কর আরোপ ও নতুন কর সমন্বয় করে অর্থ সংগ্রহ করে থাকে। তারপর দেখো, এরপর আছে উৎপাদন নিয়ন্ত্রণ। সরকার অনেক সময় উৎপাদন নিয়ন্ত্রণ করার জন্য কর ধার্য করে থাকে। দেশি শিল্পকে সংরক্ষণ করার জন্য বিদেশি দ্রব্যের উপর উচ্চ হারে কর আরোপ করা হয়। তাছাড়া অনেক সময় দেশে উৎপাদিত বিলাস ও ক্ষতিকর দ্রব্যের উৎপাদন নিয়ন্ত্রণ করার জন্য সরকার কর আরোপ করে থাকে। আবার প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য অনেক সময় সরকার কর মওকুফ বা হ্রাস করে। অর্থাৎ উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করার জন্য কর হয়তো বাড়াতে পারে, আবার কর কমাতেও পারে। এরপরে দেখো, বাণিজ্যিক চক্রে নিয়ন্ত্রণ। বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ করার জন্য সরকার কিন্তু কর ব্যবস্থাকে ব্যবহার করে থাকে। যেমন মন্দার সময় করের পরিমাণ হ্রাস করা হয়, এবং সরকারি খরচ বৃদ্ধি করা হয়। আবার সমৃদ্ধির সময় করের পরিমাণ বৃদ্ধি করা হয়। এভাবে কর হ্রাস বৃদ্ধি করে সরকার বাণিজ্য চক্র কী করতে পারে? মোকাবেলা করতে পারে। ভোগ নিয়ন্ত্রণ করার জন্য সরকার কিন্তু করের ব্যবস্থা করে। যেমন সরকার মদ, গাঁজা, আফিম ইত্যাদি মাদকের ক্ষতিকর দ্রব্যের প্রভাব অথবা ভোগ নিয়ন্ত্রণ করার জন্য এই সকল দ্রব্যের উপরে উচ্চ হারে কর আরোপ করতে পারে। তাছাড়া বিলাস দ্রব্যের উপরেও উচ্চ হারে কর আরোপ করতে পারে। আয় বৈষম্য হ্রাস। বর্তমান বাজার অর্থনীতির যুগে প্রতিটি দেশে মূলত আয় বৈষম্য বিদ্যমান। তাই সরকার এমনভাবে কর ধার্য করবে যাতে সমাজে ধন বৈষম্য হ্রাস পায়। অর্থাৎ ধনী আর গরিব হতে পারে না, ধনী আরও ধনী হতে পারে না। সুতরাং প্রত্যক্ষ কর হার বাড়িয়ে সরকার সমাজে কল্যাণমূলক ব্যয় কমাতে পারে। আয় ও কর্মসংস্থান বৃদ্ধি। কর ধার্যের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল দেশের জনগণের জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি। তাছাড়া সরকার বেকারত্ব দূর তথা কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যও কর ধার্য করে থাকেন। তাই অর্থনীতিবিদ এপি লার্নার বলেন, জাতীয় আয় ও কর্মসংস্থান বৃদ্ধির জন্যই কর ব্যবস্থার প্রয়োগ করা উচিত। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যেও সরকার কিন্তু কর ধার্য করে থাকে। তাছাড়া এছাড়াও আরও কিছু অন্যান্য উদ্দেশ্য আছে। যেমন দেখো, যুদ্ধের ব্যয় সরকার যদি কোনো দেশে যুদ্ধ লাগে তখন সরকারকে অনেক বেশি খরচ করতে হয়, তখন তারা এই করের মাধ্যমে সেই ব্যয়টা মেটাতে পারে সরকার। তারপর জরুরি অবস্থা মোকাবেলা আছে, সরকারের বৈদেশিক ঋণ পরিশোধের একটা ব্যাপার আছে। এইসব কাজের জন্য সরকার কী করে থাকে? কর ধার্য করে থাকে। এখন আমরা দেখি যে আমরা বললাম প্রত্যক্ষ কর এবং আমরা পরোক্ষ করের যে কথাটা বললাম যে আজকে আমরা আলোচনা করব প্রত্যক্ষ কর, পরোক্ষ কর এবং এর সুবিধাগুলি, অথবা আছে আমাদের করের নীতিমালা। তাহলে আমরা এখন যদি একটু দেখি প্রত্যক্ষ করটা কি। প্রত্যক্ষ কর কি? যেমন প্রত্যক্ষ করের ব্যক্তির আয় ও সম্পদের উপর ধার্যকৃত কর হিসাবে উল্লেখ করা হয় এবং সরাসরি সরকারকে প্রদান করা হয়। এই জাতীয় করের বোঝা স্থানান্তরিত করা হয় না। কর প্রকৃতিতে প্রগতিশীল, অর্থাৎ আয় ও সম্পদ বৃদ্ধি এবং তদুপরিভাবে এটি বৃদ্ধি পায়। এটি ব্যক্তির প্রদানের ক্ষমতা অনুসারে ধার্য হয়, অর্থাৎ ধনীদের কাছ থেকে বেশি আদায় করা হয় এবং দরিদ্র মানুষের কাছ থেকে কম হয়। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা স্থানীয় সংস্থাগুলো এই কর আদায় ও সংগ্রহ করে থাকে। তাহলে প্রত্যক্ষ করটা হলো কি? যে করটা ব্যক্তির উপর সরাসরি আরোপ করা হয় সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। যে করটা কী হয়? ব্যক্তির উপর সরাসরি আরোপ করা হয়, তার নাম হলো প্রত্যক্ষ কর। আবার যদি আমি বলি পরোক্ষ কর, যেটাকে বলা হচ্ছে পরোক্ষ করটা কি? সাধারণভাবে বলা যায় যে পরোক্ষ কর হচ্ছে যে ধরনের কর যা কোনো ব্যক্তির উপর ধার্য করা হলেও সেই ব্যক্তির করের আর্থিক বোঝা অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারে। অর্থাৎ যে করের ভার অন্য ব্যক্তির উপর সরানো যায় বা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় তাকে বলা হয় প্রত্যক্ষ কর। তাহলে দেখো, আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কর দুটোর মধ্যে যদি পার্থক্যটা করতে যাই তাহলে বুঝতে পারি
প্রত্যক্ষ কর হলো ব্যক্তি সরাসরি প্রদান করবে, আর পরোক্ষ কর হলো ব্যক্তি যার উপরে করটা প্রদান করা হয় সেই করটা অর্থাৎ করের ভারটা সে অন্যের উপর স্থানান্তর করতে পারা যায়। যেমন দেখো, যেসব করের ক্ষেত্রে করাঘাত এবং করাপাত বিভিন্ন ব্যক্তির উপর পড়ে তাকে পরোক্ষ কর বলে অভিহিত করা যায়। পরোক্ষ করের ক্ষেত্রে যার উপর কর ধার্য হয়েছে সে করের আর্থিক বা চূড়ান্ত ভারের আংশিক বা সম্পূর্ণটা অন্যের উপর চাপিয়ে দিতে পারে। এ অবস্থায় প্রথম ব্যক্তি যথা করধার্য ব্যক্তি নিজের পকেট থেকে করের আর্থিক ভারটি পূরণ করলেও পরবর্তীতে এই ভারটি অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজের খরচকৃত টাকা তুলতে পারে। যেমন বিক্রয় কর, ধরি কাপড়ের উপর কর ধার্য করা হয়েছে, তাহলে যখন আমি যদি এখন উদাহরণের সাহায্যে বুঝাই জিনিসটা, দেখো একটি কাপড়ের উপরে সরকার কর ধার্য করেছে, তাহলে করের প্রাথমিক ভার করাঘাত পড়বে কাপড় বিক্রেতার উপরে, কিন্তু কাপড় বিক্রেতা কাপড়ের দাম বৃদ্ধি করে করের অর্থ কী করবে, ক্রেতাটাকে আদায় করে নেবে। তাহলে দেখা যাচ্ছে বিক্রয় করের ক্ষেত্রে করাঘাত বিক্রেতার উপর এবং করাপাত বা আংশিক বা সম্পূর্ণটা ক্রেতার উপর পড়ছে। বিক্রয় করের মতো বাণিজ্য কর আছে, প্রমোদ কর আছে, আন্তঃশুল্ক আছে, আবগারি শুল্ক আছে ইত্যাদি, এগুলো হলো পরোক্ষ কর। তাহলে এগুলোকে আমরা বলতে পারি পরোক্ষ কর। তাহলে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে আমরা পার্থক্যটা এখানে ক্লিয়ার করতে পারলাম। আমরা বুঝলাম যে কোনটা প্রত্যক্ষ কর এবং কোনটা পরোক্ষ কর। তাহলে দেখো, আমরা যদি আর একটু জিনিস দেখি, দুটো জিনিস দেখব, সেটা হলো আমরা একটু দেখো, করের সংজ্ঞা আমরা বললাম, করের সংজ্ঞা আমরা বুঝলাম, পড়লাম। এখন আমরা যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মধ্যে যদি একটু পার্থক্য করতে যাই, তাহলে আমরা একটু দেখব পার্থক্যটা কী ধরনের পার্থক্যটা আছে, সেটা আমরা পার্থক্যটা দেখি। করের কি পার্থক্যটা আমরা পাইলাম, দেখো প্রত্যক্ষ কর সরাসরি যদি আমরা বলি, প্রত্যক্ষ কর হলো ব্যক্তি নিজেই করটা পরিশোধ করতে হবে, আর পরোক্ষ কর হলো বিক্রয় কর বিক্রেতার উপরে যখন কর ধার্য করা হবে তখন সে সেটা ক্রেতার উপরে দিয়ে কি করতে পারবে, করটা আদায় করে নিতে পারবে। তাহলে আমরা এখন দেখি একটু প্রত্যক্ষ কর এবং প্রত্যক্ষ করের পার্থক্যটা আমরা দেখব। দেখো, এই যে প্রত্যক্ষ কর বরং পরোক্ষ কর, এটা রেখাচিত্র বা প্রত্যক্ষ কর পরোক্ষ করের সংজ্ঞা, আমরা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের পার্থক্যটা আমরা এভাবে দেখতে পারি। দেখো, করকে আর্থিক বাধ্যবাধকতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এটি আয়, পণ্য, ক্রিয়াকলাপের উপর সংশ্লিষ্ট দেশের সরকার প্রদত্ত একটি ফি। কর আরোপের মূল কারণ হলো তারা সরকারের প্রধান আয়ের উৎস। করগুলি প্রত্যক্ষ, পরোক্ষ এবং অপ্রত্যক্ষ কর হিসাবেও শ্রেণীবদ্ধ করা যায়, যার মধ্যে পূর্ববর্তী ব্যক্তির আয় বা সম্পদের উপর সরাসরি চার্জ করা হয় এবং পরবর্তীকালেও পণ্য পরিষেবার দামের উপরে চাপানো হয়। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম, প্রত্যক্ষ কর ব্যক্তির উপরে থাকবে, আর পরোক্ষ কর কিসের উপর আসবে, পরোক্ষ কর ব্যক্তি অন্যের উপর চাপিয়ে এই করটা আবার নিজে আদায় করে নিতে পারে। এখন দেখো, এখানে প্রত্যক্ষ কর বরং পরোক্ষ করের পার্থক্য আমরা যদি দেখি, একটা চিত্র আছে, পার্থক্যটা দেখো এখানে আছে। প্রত্যক্ষ করের একটা পার্থক্য দেয়া আছে, দেখো পার্থক্যটা আছে, দেখো এখানে প্রত্যক্ষ করকে কর হিসাবে উল্লেখ করা হয়, ব্যক্তির আয় সম্পদের উপর ধার্য করা হয় এবং সরাসরি সরকারকে প্রদান করা হয়। এরপরে পরোক্ষ কর হিসাবে চিহ্নিত করা হয় এমন কোনো ব্যক্তির উপর ধার্য করা হয় যিনি পণ্য ও সেবা গ্রহণ করেন এবং সরকারকে পরোক্ষভাবে প্রদান করেন। তারপরে হলো যে দেখো, এটার পরে প্রকৃতি, ঘটনা ও প্রভাব। এটা প্রত্যক্ষ করের ঘটনাটা পড়ে একই ব্যক্তির উপরে, আর পরোক্ষ করটা পড়ে বিভিন্ন ব্যক্তির উপর পড়ে। প্রকারভেদের মধ্যে দেখো, প্রত্যক্ষ কর বলতে আমরা সম্পদ কর, আয় কর, সম্পত্তি কর, কর্পোরেট কর, আমদানি ও রপ্তানি শুল্ক বুঝি। আবার পরোক্ষ করের ক্ষেত্রে কেন্দ্রীয় বিক্রয় কর, ভ্যাট, যেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, ভ্যাট। তারপরে পরিষেবা কর, এসটিটি, সুরক্ষা লেনদেন শুল্ক, আবগারি শুল্ক, কাস্টম ডিউটি, এগুলোকে আমরা বলি পরোক্ষ কর। তারপরে দেখো কিভাবে কর প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়া সম্ভব।
আর ট্যাক্স ফাঁকি দেওয়া খুবই সম্ভব, কারণ খুব কমই সম্ভব, কারণ এটি পণ্য বা পরিষেবার দামের সাথে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ পরোক্ষ করেটা ফাঁকি দেওয়া যায় খুব কমভাবে, কারণ এটা অলরেডি দামের সাথে কী করে দেয়, ওরা যুক্ত করে দেয়, যার কারণে এটা ক্রেতা চাইলেও ফাঁকি দিতে পারে না। কিন্তু ব্যক্তিগত অনেক সময় ফাঁকি দেওয়া সম্ভব হয়। মুদ্রাস্ফীতি হ্রাস, দেখো মুদ্রাস্ফীতি, এরপরে আমরা মুদ্রাস্ফীতি আছে, কর আরোপ আছে, করের বোঝা আছে, এটা আমরা দেখলাম। তাহলে আজকে আমরা এই প্রত্যক্ষ এবং পরোক্ষ করের পার্থক্য পর্যন্ত শেষ করলাম তোমাদের। আগামী ক্লাসে আমরা প্রত্যক্ষ করের সুবিধা এবং অসুবিধাগুলো কী এবং কিভাবে কর আদায় করতে হয় অথবা কর আদায়ের কী পদ্ধতি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো তোমাদের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।